হাসনাত কাইয়ুম আইনজীবী, সমাজচিন্তক এবং রাজনীতিবিদ। লেখালেখি করেন তিনি, ভাবেন আমাদের এই সময়কে নিয়ে। আমাদের ওই সময়ের যে অনিবার্য প্রসঙ্গগুলো, সেগুলোই তার জীবনের অনুষঙ্গ প্রসঙ্গ। তিনি সাধারণ মানুষের জন্য রাজনীতি করেছেন দীর্ঘদিন। হাওড়ের মানুষের অধিকার নিয়ে আন্দোলন করেছেন এবং এখনও রাজনীতি করছেন, এবং সেই রাজনীতির পরিসর আরও অনেক বড়, ব্যাপক অর্থে সারা বাংলাদেশের মানুষের যে অধিকার আদায়ের রাজনীতি, মানুষের যে গণতান্ত্রিক মুক্তির রাজনীতি, সেই রাজনীতির সঙ্গে তিনি আছেন। আজকে আমরা তার সঙ্গেই কথা বলবো নানান সমসাময়িক বিষয়াশয় নিয়ে। কাইয়ুম ভাই, কেমন আছেন আপনি? এবং এই থাকাটা শুধুমাত্র থাকা না, এই অর্থে থাকা যে আমরা এখন যে সময়টায় বসবাস করছি, একটা অনিবার্য রাজনৈতিক পরিবর্তনের পর আমরা এখানে বসে আছি, এবং সেই পরিবর্তনের যে বাস্তবতা, সেই বাস্তবতার মধ্যে, এই রাজনৈতিক পরিবর্তনের বাস্তবতার মধ্যে রাজনৈতিকভাবে আপনি কেমন আছেন সেটা জানতে চাইব। এক অর্থে ভালো আছি এবং ব্যস্ত আছি। কারণ আপনারা জানেন যে এর আগে পর্যন্ত বাংলাদেশের মানুষ এক ধরনের বলা যায় যে এটা বন্দিত্বের চাইতে বেশি, কিংবা ধরেন আসলে শরণার্থীদের চাইতে অবহেলিত একটা অবস্থার মধ্যে জীবনযাপন করছিল। সেইটার বিরুদ্ধে তখন থেকে যারা আসলে লড়াইটা করছিল, সেই লড়াইয়ের মধ্যে আমরা ছিলাম। প্রতিনিয়ত প্রতি মুহূর্তে যে ঝুঁকিগুলি ছিল, মানুষের প্রতিদিনের যে আসলে নিপীড়ন, নির্যাতন এবং দুর্দশার মধ্যে দিয়ে মানুষকে যেতে হচ্ছিল, সেইটার থেকে আসলে একভাবে বেরিয়ে আসছে মানুষ। সেইটা অনেক বড় মুক্তি। অনেকে তো বাংলাদেশকে আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এরকম পর্যন্ত বলার চেষ্টা করছেন, এবং নিশ্চয়ই এটা একটা অনেক বড় মুক্তি আর কি, আমাদের অনেক দাম দিয়ে কেনা একটা মুক্তি। তো সেদিক থেকে আসলে ভালো আছি যে আমরা অন্তত একটা পর্ব অতিক্রম করেছি, আমরা একটা পর্বে সফল হয়েছি। এখন যে পর্বটা সফল হয়েছি, এর পরে কিন্তু আরও একটি বড় পর্ব চলে এসেছে। তো সেই পর্বগুলো আমরা কিভাবে যাব, আসলে সেই পর্বগুলোর দিক নির্দেশনা বা প্রস্তাবনা আপনাদের কাছে কি আছে, এই প্রসঙ্গে একটু জোরে দিই। সেটা হচ্ছে যে আমরা 2015 সালে প্রথম দেখলাম যে আপনারা কিছু প্রস্তাবনা নিয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে, সেই প্রস্তাবনাগুলো ছিল মূলত সংস্কার প্রস্তাব, রাষ্ট্রকে সংস্কার করা। এবং সেই রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনাগুলোর যে গ্রহণযোগ্যতা, সেটা কিন্তু পরবর্তী সময়ে আমরা প্রমাণিত হতে দেখলাম নানাভাবে। যেমন 7টি রাজনৈতিক দল মিলে আপনাদের 2022 সালে একটা ঐক্য গড়ে উঠল, এবং পরবর্তীতে বিএনপির যে সংস্কার প্রস্তাবনা, সেইটার মধ্যে উল্লেখযোগ্যভাবেই ছিল আপনাদের প্রস্তাবনাগুলো, এবং যুগপৎ একটা যাত্রাও ছিল। তো সেই সবের পরিপ্রেক্ষিতে যে প্রস্তাবনাগুলো তখন ছিল এবং এখন যে সংস্কারের প্রস্তাবনাগুলো সারা দেশে, প্রত্যেকটা মানুষের মধ্যে যেটা চালিত হয়েছে, এই যে সংস্কারের প্রস্তাবনা এবং এই যে আমরা একটা দ্বিতীয় ধাপে উত্তরণ বা দ্বিতীয় ধাপের যাত্রা, সেই যাত্রায় আপনি এই সংস্কার প্রস্তাবগুলোকে এই যে নতুন সময়, নতুন রাজনীতি, নতুন সমাজ, সেটার মধ্যে কিভাবে প্রতিস্থাপন করবেন বা কিভাবে প্রতিস্থাপিত হবে বলে আপনি মনে করছেন? প্রথমত এই প্রশ্নটার উত্তরে যাওয়ার আগে আমি আপনাদের একটা কথা বলি যে আসলে এই সংস্কার প্রস্তাবগুলি যখন আসলে উত্থাপন করা হয়েছিল, তখন আমরা দুইটা অংশেই আসলে কথাটা বলছিলাম। একটা বলছিলাম যে এই সংস্কার প্রস্তাবগুলি বাস্তবায়ন করতে হলে আসলে যে রেজিমের মধ্যে আমরা ছিলাম, সেই রেজিমটার আসলে পরিবর্তন করতে হবে, এবং এই রেজিম পরিবর্তন করেই বাংলাদেশ মুক্ত হয়ে যাবে। রেজিম পরিবর্তন হলেই আসলে বাংলাদেশ মুক্ত হবে, এই জায়গাটার মধ্যে থাকা যাবে না। রেজিম পরিবর্তন করতে হবে আসলে বাংলাদেশের যে ক্ষমতা কাঠামো, যেই কারণে রেজিমগুলি এরকম হয়ে উঠতে পারে, ফেসিস্ট হয়ে ওঠে, মাফিয়া হয়ে ওঠে, স্বৈরতান্ত্রিক হয়ে ওঠে, স্বৈরাচারী হয়ে ওঠে, তার যে ভিত্তি, তার যে আসলে রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামো, সেটার সংস্কার করতে হবে। তার মানে আমরা দুইটা অংশ তখন থেকেই বলছিলাম। এবং বাংলাদেশের এইবারের আন্দোলন 71 পরবর্তী যত আন্দোলন হয়েছে, সেই সবগুলি আন্দোলনের চাইতে পৃথক এই কারণে যে প্রতিবার আন্দোলন হওয়ার সময় আসলে আমাদের আন্দোলনকারীরা বিশেষত একটা আন্দোলন করতে করতে একটা সময় এসে এক দফায় আন্দোলনটাকে নিয়ে যেতে বাধ্য হতো, এবং তখন আন্দোলনটা হয়তো এরকম যে অমুক তুই কবে যাবি, আর একটা বড় জোরের পরে আমরা একটা নির্বাচন, ফেয়ার নির্বাচন পর্যন্ত আমরা করেছি। ধাপে ধাপে আমরা দেখছি যে অমুক যাবে, তারপরে নির্বাচন হবে, তারপরেও আসলে মানুষের মুক্তির কাজটা হয় না। সেই জায়গা থেকে আমরা এইবার কিন্তু যুক্ত করেছিলাম যে এইবার সরকার পরিবর্তন এবং শাসন ব্যবস্থার পরিবর্তন করতে হবে।
সেই জন্য এইবারের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থান যখন গড়ে ওঠে, এই অভ্যুত্থানের ভিতর দিয়ে যে সরকার গড়ে উঠলো, সেই সরকার কিন্তু কেবলমাত্র একটা নির্বাচনের মধ্যে তার আসলে তত্ত্বাবধায়ক সরকারের যে কাঠামো এ পর্যন্ত পরিচিত কাঠামো ছিল এর মধ্যে থাকে নাই। এইবারের সরকার কাঠামো হচ্ছে অন্তর্বর্তীকালীন কাঠামো, এবং তার বৈধতার উৎস হচ্ছে যে জনগণের মধ্যে যে সংস্কারের আকাঙ্ক্ষা, ছাত্ররা যে আকাঙ্ক্ষাকে আসলে আমরা যেটা পারি নাই, আমরা এটাকে সারা দেশের মধ্যে নিয়ে যেতে পারি নাই, সমস্ত জনগণের মধ্যে নিয়ে যেতে পারি নাই, ছাত্রদের নেতৃত্বে কিংবা অন্যান্য অপরাপর সমস্ত রাজনৈতিক দল মিলে এইবার আমরা যেটা করতে পেরেছি কেবলমাত্র সরকার বদল নয়, একটা শাসন ব্যবস্থার সংস্কারের জায়গাটাতে পর্যন্ত আসলে এই দাবিটাকে আমরা তুলতে পেরেছি। সেই জায়গা থেকে আপনি যেটা বলছেন যে এইগুলি আমাদের আগে থেকে চিন্তা করা ছিল, এই প্রস্তাবগুলি ছিল যে আসলে বাংলাদেশের ক্ষমতা কাঠামো কিংবা বাংলাদেশের সংবিধানের মধ্যে কোন কোন জায়গা থেকে আসলে এই ক্ষমতাটা এইভাবে কেন্দ্রীভূত হয়ে আছে এবং এইটার আসলে জবাবদিহিহীন ব্যবহার কিভাবে আসলে সরকারগুলি করতে পারে, তার আমাদের কিছু লিখিত প্রস্তাবনা আছে, পর্যালোচনা আছে, আমাদের বিভিন্ন ধরনের ডকুমেন্ট আছে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সারা দেশের যতটা সম্ভব আমরা ঘুরেছি, মানুষের সাথে কথা বলেছি, যত সংগঠন আছে সাধারণভাবে আমরা তাদের সাথে আসলে ডায়ালগ করার চেষ্টা করেছি, তাদেরকে আমাদের প্রস্তাবগুলি বলার চেষ্টা করেছি। এগুলি সব যে তারা আসলে গ্রহণ করেছে এইটা আমরা বলবো না, তাদের নিজেদের মধ্যে ওই চিন্তা ছিল, না হয় আমাদের চিন্তা তারা আসলে গ্রহণ করতো না। আমরা যেটা বলি যে অনেক সময় আপনারা যেভাবে বলেন যে আপনারাই চিন্তাটা করেছেন, আপনারাই চিন্তাটা ছড়িয়েছেন, আমি এখানে খুব পরিষ্কার করে বলতে চাই যে এটা ঠিক যে আমরাই চিন্তাটাকে আসলে একভাবে হয়তো সূত্রবদ্ধ করেছিলাম, আমরাই হয়তো এই কথাগুলো, এই শব্দগুলি ব্যবহার করেছিলাম, কিন্তু এই আকাঙ্ক্ষা সমাজের মধ্যে, আপনার মধ্যে, অন্যের মধ্যে অনেক স্পষ্টভাবে এটা ছিল, অভিজ্ঞতা থেকে এটা ছিল বলেই আমরা কিছু মানুষ যখন এটা চেষ্টা করেছি তখন এটা সর্বব্যাপী হয়েছে। না হয় আমাদের পক্ষে এটাকে আসলে সারা দেশে সবার কাছে পৌঁছে দেয়া, তাদের মধ্যে যদি এই আকাঙ্ক্ষা না থাকতো আমরা এটা পৌঁছাইতে পারতাম না। তো সেই দিক থেকে আমি বলি যে আমরা চেষ্টা করেছি বলে না, এইটা আসলে এখানকার জনমানুষের আকাঙ্ক্ষা, এবং এটা দীর্ঘদিন সে প্রতারিত হতে হতে অভিজ্ঞতার ভেতর দিয়ে এই আকাঙ্ক্ষার জায়গাটা এসে পৌঁছছে। তো সেই জায়গা থেকে আমরা বলি যে ক্ষমতা কাঠামোর আমরা 7টা জায়গাকে বলছিলাম, আমরা এখন 7-8টা জায়গাকে বলি। আমরা ধরেন রাষ্ট্রের, আমরা বলি একটা উদাহরণ দিয়ে বলতাম, এখনও আপনাকে উদাহরণটা দিতে পারি। আমরা বলি যে ধরেন বাংলাদেশে এখনও পর্যন্ত ধরেন 600 নদী জীবিত আছে। তো 600 নদীর মধ্যে প্রধান হচ্ছে ধরেন পদ্মা, মেঘনা, যমুনা, এগুলি প্রবাহমান থাকে, তাহলে বাকি নদীগুলির মধ্যে যে বাধা টাধা আছে এগুলি যদি আপনি সরায় দেন সেই নদীগুলি প্রবাহমান হবে, জীবিত হবে। কিন্তু যদি 3টা নদী আসলে মরে যায় তাহলে বাকি 600 নদীকে আসলে আপনি বাঁচাইতে পারবেন। একইভাবে আমরা বলি যে রাষ্ট্রের এরকম প্রধান প্রধান কতগুলো জায়গা আছে, যেটাকে আসলে পণ্ডিতরা বলে যে নির্বাহী বিভাগ, তারপরে ধরেন বিচার বিভাগ, তারপরে হচ্ছে আসলে আইন বিভাগ। প্রধানত এই 3টার মধ্যে একটা ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়, অন্তত গণতান্ত্রিক ব্যবস্থা যদি করতে হয়। এর বাইরেও আমাদের এখানে আমরা আরও 6টা-7টা জিনিসকে এর মধ্যে অন্তর্ভুক্ত করেছি। আমরা বলেছি যেমন বাংলাদেশে একটা নির্বাচন, এটা কখনোই বাংলাদেশের রাজনীতির, গণতান্ত্রিক রাজনীতির প্রথম শর্ত তো হচ্ছে আপনি শান্তিপূর্ণ পথে নাগরিকরা চাইলে কাউকে আসলে ক্ষমতায় বসাতে পারে, কাউকে ক্ষমতা থেকে সরায় দিতে পারে। সে নির্বাচন ব্যবস্থাটা কাগজে কলমে আছে কিন্তু এটা কাজ করে না, তো ওইটা সংস্কার করতে হবে। বিচার বিভাগ কাগজে কলমে আছে, স্বাধীন আছে কাগজে কলমে, কিন্তু এইটা এমনভাবে এর ওপর নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ করা আছে যে এর প্রমোশন, আজকেও সিনহাবাবুর, গতকালকেও ডেলি স্টার একটা, সম্ভবত আজকে ডেলি স্টারে দেখলাম যে উনি জাস্ট নির্বাহী বিভাগের কাছ থেকে এই যে অধস্তন আদালতগুলি তাদের আসলে প্রমোশন, তাদের আসলে ট্রান্সফার, এই ক্ষমতাটা সুপ্রিম কোর্টের কাছে আনতে চেয়েছিল। সেইটাই হচ্ছে আসলে তৎকালীন সরকারের সাথে তার বিরোধের সূত্রপাত। তার মানে আপনি বিচার বিভাগের একটা স্বাধীনতা, মানে বিচার বিভাগকে স্বাধীন করা। আইন বিভাগ, যেখান থেকে আইন তৈরি হয়, আপনার ধরে নেওয়া হয় যে তারা আসলে মানুষের পক্ষে আইন করবে, কারণ তারা মানুষের প্রতিনিধি। কিন্তু আমাদের এখানে সংবিধানে আর্টিকেল 70-র কারণে জনগণ তাদেরকে নির্বাচিত করে, কিন্তু সে আসলে জনগণের প্রতিনিধি থাকতে পারে না, সে দলের প্রতিনিধি হয়, এবং দলের প্রতিনিধি সে থাকতে পারে না, দলীয় প্রধানের আসলে অধস্তন কিংবা কৃতদাসে পরিণত হয়, তার ইচ্ছা পূরণের একটা হাতিয়ারে পরিণত হয়। এই যে জায়গাগুলি, এগুলিকে অবশ্যই সংস্কার করতে হবে। ক্ষমতায় যে এক কেন্দ্রের মধ্যে আছে, একজনের হাতে, রাষ্ট্রপতিকে এমনিতে আপনার মনে হবে যে সে আসলে অনেক ক্ষমতার মালিক, তার একটা চ্যাপ্টার আছে, কিন্তু 48-এর 3-এর একটা ছোট্ট জায়গা আছে যেখানে বলা আছে যে 2টা কাজের বাইরে সমস্ত কাজ তিনি প্রধানমন্ত্রীর পরামর্শে করবেন।
অর্থাৎ আমরা যে দেখি যে রাষ্ট্রপতি একজনকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আসলে খুনের রায় থেকে রেহাই দিয়ে দেয়, এটা তো তিনি করেন না, করেন আসলে প্রধানমন্ত্রীর ইচ্ছায়, কিন্তু এমনিতে মনে হয় যে আসলে তিনি করেন। এরকম আপনার সেনাবাহিনী থেকে শুরু করে সমস্ত জায়গা, এইগুলির আসলে আমরা এই কথাটা বলে শেষ করি যে বাংলাদেশের সরকার যে পথে পরিচালিত হয়, সরকারের যে ক্ষমতা, একচ্ছত্র ক্ষমতা, সেইটা জনগণকে যে ক্ষমতাহীন করে, এই জায়গাটা সংস্কার করে আমরা বলি রাষ্ট্র যেরকম হওয়ার কথা ছিল তার মূলনীতিতে 71 সালে কিংবা 72 সালে, 71 সালে স্বাধীনতার ঘোষণাপত্রে সে যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের রাষ্ট্র করতে চাইছিল, 72-এর সংবিধানে সে যে মূলনীতির মধ্যে যে সমস্ত নীতির কথা বলছিল, সেগুলি নিয়ে কিছু পরিমাণে সমালোচনার পরেও অনেকাংশে সেইটাকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে এই যে সরকারের ক্ষমতা, এইটার আসলে পুনর্বিন্যাস করতে হবে। আমরা এই অংশটা সংস্কার করার কথা বলছি প্রধানত, সেইটাই হচ্ছে আমাদের প্রস্তাব, এবং এখনও সেইখানেই আসলে আপনাকে দাঁড়াইতে হবে। অর্থাৎ পুরো সাংবিধানিক সংস্কারের প্রস্তাব কিন্তু আপনাদের, আমরা যেটা দেখেছিলাম আগেও যে প্রস্তাবনাগুলো ছিল, যে পুরো এখন কারো কারোর দিক থেকে কিন্তু এই প্রস্তাব আসছে যে একদম সংবিধান বিলুপ্ত করে নতুন সংবিধানের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রস্তাব আসছে। ঠিক এই জায়গায় আপনাদের প্রস্তাবনা ছিল যে পুরো সংবিধান আসলে বিলুপ্ত করার খুব একটা প্রয়োজন নেই, এখানে যেটা প্রয়োজন আছে যে কিছু কিছু ক্লজ যেটাতে মানে দ্বিতীয় পর্যায়ের যে বিষয়গুলো আছে সেইগুলোতে সংশোধন করা, কার কতটুকু ক্ষমতা থাকবে, কার ক্ষমতার ভারসাম্যটা কিভাবে আসবে, রাষ্ট্রপতির কতটুকু ক্ষমতা থাকবে, প্রধানমন্ত্রীর কতটুকু ক্ষমতা থাকবে, এই প্রসঙ্গগুলো ছিল। কিন্তু এখন এসে আমরা যে সময়টায় উপস্থিত হলাম, এইখানে একটা অন্তর্বর্তী সরকার, এই অন্তর্বর্তী সরকারের একটা লিমিটেশনও আছে। যেমন তার লিমিটেশনের বড় জায়গাটা হচ্ছে যে দলগুলো সর্বসম্মতিক্রমে অথবা মৌন সম্মতিতে কতদিন তাদেরকে ক্ষমতায় রাখবে, ক্ষমতায় থাকা, চাপমুক্ত থাকবে তারা কতদিন, আর হচ্ছে যে পরবর্তী নির্বাচনের পরে আরও একটি সরকারের ব্যাপার থাকবে। তো যে সংস্কারের প্রস্তাবগুলো আমরা চারদিক থেকে এখন শুনছি, বা আপনাদের দিক থেকে যে সংস্কারের প্রস্তাবগুলো ছিল, সেই প্রস্তাবগুলোর মধ্যে আসলে কোন প্রস্তাবটুকু আপনারা মনে করেন যে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে বাস্তবায়িত হোক, এবং কোন সংস্কারের প্রস্তাবগুলো আসলে পরে যে নির্বাচিত সরকার আসবে তাদের মাধ্যমে বাস্তবায়নের জন্য আপনারা মনে করেন? আমরা দুইটা জিনিস মনে করি। আমরা মনে করি আমাদের একটা নির্দিষ্ট প্রস্তাব আছে এই সরকারের কাছে, আমরা এটা এখনো পর্যন্ত আপনাদের মানে এখানকার নাগরিক সমাজের সাথে আলাপ করতেছি, রাজনীতিবিদদের সাথে আলাপ করব, ব্যবসায়ীদের সাথে আলাপ করব, আমাদের এটা চলতেছে। আমরা হয়তো ধরেন আগামী মাসের প্রথম দিকে হয়তো আমরা এটা আমাদের মতো করে একটা কমপ্লিট করব। তার মধ্যে আমরা বলি যে আমাদের প্রাথমিক চিন্তাটা যেটা, আমাদের প্রাথমিক চিন্তা হচ্ছে যে সমস্ত জায়গা তর্ককে উস্কে দেয়, বিভক্তিকে উস্কে দেয়, কিন্তু খুব একটা কাজে আসবে না প্রাত্যহিক ক্ষেত্রে, সেই তর্কের জায়গাগুলিকে পারতপক্ষে এই মুহূর্তে স্পর্শ না করা, যেগুলি অনেক বেশি প্রয়োজনীয়, যেগুলির দ্বারা আসলে মানুষ অনেক বেশি ধরেন কার্যকরভাবে, যেগুলির কারণে সমাজে, যেগুলি আসলে সরকার প্রতিদিন যে কাজগুলির মধ্যে দিয়ে আমরা সরকারকে হাজির দেখি, ধরেন আমাকে যে আমাদের লোকদেরকে গুম করা হয়, অথবা তাকে ছেড়ে দেওয়া হয়, অথবা তাকে ক্রসফায়ারে, অথবা তাকে মিথ্যা মামলায়, এই যে হয়রানিগুলি করা হয়, সেগুলির সাথে আমাদের রাষ্ট্রের যেগুলি সংবিধানের প্রথম দিকের অংশের যে আসলে মূলনীতি কিংবা সে আকাঙ্ক্ষাগুলির আসলে খুব একটা মিল নাই। আকাঙ্ক্ষাগুলি অনেকাংশেই ধরেন এইটার পরিপন্থী, কিন্তু ক্ষমতাটা তাকে এমনভাবে দেওয়া আছে যে আকাঙ্ক্ষার পরিপন্থী কাজ করলে তাকে আসলে আমরা আসলে বাধ্য করতে পারি না যে সে এই জবাবদিহিতার মধ্যে যেন থাকে। তো সেইখানে আমরা মনে করি প্রয়োজনীয় বিতর্ক কিংবা গুরুত্বপূর্ণ বিতর্ক হচ্ছে এইগুলি, এবং জাতীয় ঐক্যটাও এখন ওইটার উপরে অনেক বেশি। মানুষ, আপনি যদি জিজ্ঞেস করেন যে প্রধানমন্ত্রীর ক্ষমতা আপনি আসলে ভারসাম্যপূর্ণ করতে চান কিনা, এইটা নিয়ে আমার ধারণা কেউ আপনাকে এখন অপোজ করবে না। এমনকি যারা পতিত সরকার তাদেরও অনেকে, তাদের দলের লোকজনও বলবে যে আসলে প্রধানমন্ত্রীর কাছেও এত ক্ষমতা থাকা দরকার নাই, আমার বিশ্বাস। তার মানে এটা হচ্ছে এরকম জায়গা আছে যে আপনি যদি বলেন যে বিচার বিভাগ যে মাত্রায় ধরেন কলুষিত হয়েছিল, সরকার যেভাবে এটাকে উপরে আসলে প্রভাব বিস্তার করতে পারছিল, আপনি যদি বলেন যে বিচার বিভাগকে আসলে স্বাধীন করতে চায়, এইটার ব্যাপারে আমার বিশ্বাস যে পতিত এবং অপতিত যারা এখন ক্ষমতায়, তাদের প্রত্যেকের মধ্যে এক ধরনের ঐক্যমত তৈরি হবে যে আসলে বিচার বিভাগ এইভাবে চলতে পারে না, একটা দেশ এইভাবে চলতে পারে। আপনার শিক্ষা যেখানে নিয়ে যাওয়া হয়েছিল, কিংবা ধরেন আমি রাষ্ট্রের যে জায়গাগুলো, নির্বাচন যেটা বললাম, যে যেটাকে আসলে ভোটারবিহীন কোনো ধরনের ম্যান্ডেট যেটা দিয়ে আসেন, এই যে জায়গাগুলি, এগুলি নিয়ে আমাদের কাছে মনে হয় যে জনগণের মধ্যে একটা জাতীয় ঐকমত্য তৈরি হয়েছে, এবং জনগণের নিজের যে মর্যাদা, মানুষ তার যে আসলে টাকা দিয়ে সরকার পোষণ করে, সরকারকে পালে, সরকারকে আসলে খরচ যোগায়, সেই সরকার তাকে আসলে অন্যায়ভাবে জুলুম করবে,
এইটা মানুষ চায় না। তার মানে অন্যায়ভাবে জুলুমের ক্ষমতা রাষ্ট্রের কাছ থেকে মানুষ কেড়ে নিতে চায়। সেই জায়গাগুলি হচ্ছে এক্সিকিউটিভ পার্ট, অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতা কাঠামো অংশ বলি আমরা। সংবিধানের ক্ষমতার মধ্যে এরকম ভারসাম্যহীন ক্ষমতা দেওয়া আছে। এই জায়গাটার ব্যাপারে আমাদের ধারণা যে এই অভ্যুত্থান যে হইল এবং এই অভ্যুত্থানের পরে যে এরকম একটা সরকারকে মেনে নিল সমস্ত দল, সমস্ত জনগণ, তার একটা কারণ হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা যে এই সরকার এই জায়গাগুলির আসলে একটা পরিবর্তন করবে। এই জন্যই অন্তর্বর্তী সরকারকে 3 মাসের জায়গায়, ধরেন বিএনপি বলছিল যে সরকার 3 মাসের মধ্যে নির্বাচন দেখি, এটাই আমরা চাই। বাট তারা কিন্তু এটা উপলব্ধি করেছে যে জনগণের যে আকাঙ্ক্ষা এটা 3 মাসে পূরণ হওয়ার নয়। কিন্তু আবার এটাও তারা বলতে চায়, কিংবা প্রত্যেকের মধ্যে এটা আছে যে আপনি যেটা তুললেন, যে সরকার অনন্তকাল থাকবে এবং সেই অনন্তকাল ধরে এরকম একটা অনির্বাচিত ব্যবস্থার ভেতর দিয়ে কিংবা অভ্যুত্থানের সরকার ক্ষমতায় থেকে আসলে সব কাজ করবে, এইটাও আসলে মানুষ মনে করে না। তার মানে মানুষের চাওয়া না চাওয়ার মধ্যে একটা রেশনাল ব্যাপার আছে। তাদের কাছে কিছু আকাঙ্ক্ষা আছে যে তারা কিছু সংস্কার করবে এবং সংস্কার করে তারপর একটা যথাযথ নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতায় আনবে। আমরা যেটা বলছি, আমরা বলছি এই সরকার যেটা করতে পারে সেটা হচ্ছে যে আমরা যে সমস্ত কথা বলছি কিংবা অন্যরাও যে কথাগুলি বলতেছে কিংবা সরকার যেটা মনে করে সেরকম জায়গা, ধরেন বিচার বিভাগ, এই বিচার বিভাগকে স্বাধীন করতে হলে কী করতে হবে, এটার জন্য একটা টাস্ক ফোর্স করতে পারে। সংসদ, এটাকে কার্যকর করতে হলে আসলে কী করা লাগবে তার জন্য একটা টাস্ক ফোর্স করতে পারে। প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের মধ্যে ভারসাম্য আনার জন্য ক্ষমতায় আসলে কিংবা তার জবাবদিহিতা তৈরি করার জন্য কী করা লাগবে এটা একটা ভারসাম্য আনতে পারে। আমলাতন্ত্র যে আসলে এক ধরনের একেবারেই অনিয়ন্ত্রিত হয়ে গেছে, রাজনীতিবিদরা তাদের বিরুদ্ধে অভিযোগ করে যে এবার যত টাকা পাচার হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আমলারা করছে। তো এই যে একটা পাচারমুখী আসলে রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে, এইটাকে অর্থনৈতিক জায়গাগুলি বাংলাদেশ ব্যাংকে আসলে কোন জায়গায় আনতে হবে, রেগুলেটরি ফর্ম হিসাবে এইগুলির জন্য টাস্ক ফোর্স করতে পারে একদিকে। আরেকদিকে একটা টাইম লিমিট দিয়ে যে আপনার 3 মাসের মধ্যে এগুলি সম্পর্কে আপনাদের প্রস্তাবনা দেন, বর্তমান অবস্থাটা কি, এটা কি করা যায় তারা একটা করতে পারে। আরেকটা করতে পারে, জনগণের বিভিন্ন অংশের সাথে তারা কথা বলতে পারে যে আপনারা আসলে বাংলাদেশকে কেমন দেখতে চান, যেরকম দেখতে চান তার জন্য কি করতে হবে। এইটা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসতে পারে, আপনাদের সাংবাদিকদের সাথে বসতে পারে, বিভিন্ন রকমের যত ধরনের সংগঠন আছে তাদের সাথে আসলে কন্টিনিউয়াস এটা করার জন্য কিছু মানুষকে দায়িত্ব দিতে পারে, যেটাকে আমরা বলছি গণ আলোচনা করা জনগণের সাথে। এটা ঢাকায় করতে পারে, তারা এটা বিভাগীয় শহরগুলিতে করতে পারে, এটা জেলা শহরগুলিতে করতে পারে। একটা কোর্স অফ অ্যাকশন যদি তারা ঠিক করে গণ আলোচনা করতে পারে সারা, সেটার জন্য তো একটা সময় লাগবে সুনির্দিষ্ট। না সেই সময় তাদেরকে মানুষ দিবে। তারা যদি এই কাজ শুরু করে, তারা যদি রোডম্যাপ দেয় যে আমরা এই কাজটা করবো, আমরা জনগণের সাথে আলাপ করবো, এইটুকু কাজ আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষ তাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছে। কিন্তু এটারও আমরা জানি যে আসলে কতদূর সময় লাগতে পারে। আমরা এটা দীর্ঘদিন ধরে এই কাজের মধ্যে আছি, আমরা জানি আসলে বাংলাদেশের মানুষের সাথে করে। তো সেইটা করে যদি আমি বলতেছি যে টাস্ক ফোর্সের একটা জায়গা পাবেন, জনগণের একটা জায়গা পাবেন, এটার মধ্যে একটা কমন মিনিমাম পাবেন যে প্রত্যেকে এতটুকু অন্তত চায়, এতটুকু অন্তত, এটার একটা ফ্রেমওয়ার্ক করেন। এটাকে আমরা বলি সংস্কার ফ্রেমওয়ার্ক, যে বাংলাদেশের মানুষ এইটুকু সংস্কার না হলেই নয়, এটার ব্যাপারে সবার একমত। এইটুকু সংস্কার করার জন্য আপনি উদ্যোগ নেন। আপনি এটা একটা রিফর্ম অ্যাসেম্বলি করে করতে পারে, এটা গণভোট করে করতে পারে, অথবা সবাই মিলে যা চায়। আমাদের প্রস্তাব আছে, কিন্তু আমাদের প্রস্তাবে আমরা রিজিড না, আমরা অ্যাসেম্বলি চাই। আমরা একটা রিফর্ম অ্যাসেম্বলি চাই যে কনস্টিটিউশন রিফর্ম করবে জনগণের প্রতিনিধিরা। এটা আমাদের চাওয়া, আমাদের এটা নিয়ে আমরা জনগণের সাথে কথা বলবো। কিন্তু জনগণ যদি আমাদের বাইরে অন্যভাবে চায় আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু এইটুকু হচ্ছে চাওয়া, এটা হচ্ছে এই চাওয়ার জন্যে মানুষ জীবন দিয়েছে। এর চাইতে কমে আসলে বাংলাদেশ, এর চাইতে কমে এই সরকার, এর চাইতে কমে এই রাজনীতিবিদরা এই শহীদদের প্রতি যদি আসলে তাদের শ্রদ্ধা থাকে বেরোতে পারবে না। এই রক্তের ঋণ পরিশোধ করতে হলে এখানকার রাজনৈতিক দল, এখানকার সরকার, এখানকার বুদ্ধিজীবীরা আমাদের সবাইকে এটা করে তারপরে বেরোবে। আমরা দুইটা জিনিস হতে পারে, একটা সেফগার্ড হচ্ছে আসলে পিপল। আমাদের পিপল অনেক সময় বা আমাদের রাজনৈতিক দলগুলি অনেক সময় মনে করে যে এটা একটা করা হয়েছে তার মানে এটা আসলে প্রোটেক্টেড হয়ে গেল, এবং এই জায়গাগুলিতে যখন আসলে যারা ক্ষমতায় থাকে তারা যখন হস্তক্ষেপ করে, তারা যখন এগুলির বিপরীতে যায়, তখন আসলে তারা সেইভাবে অবস্থান নিতে পারেন, অথবা জনগণকেও আমরা সবসময় এই তাৎক্ষণিকভাবে আসলে প্রতিক্রিয়া দেখাতে দেখি না। কিন্তু আমার কাছে মনে হয় জনগণের একটা পরিবর্তন হয়েছে। আরেকটা হচ্ছে যে আসলে প্রসেসের মধ্যে একটা ভুল থাকে। ধরেন একটা দীর্ঘ সময় আন্দোলন করে ভোটের যে জায়গাটা আপনি বললেন যে বাংলাদেশের সংবিধানের যদি একটা জিনিস কমন পিপলকে জিজ্ঞেস করেন এটা সমস্যা কি, সে বলবে এটা নির্বাচন করতে দেয় না।
ক্ষমতায় থেকে নির্বাচন করে, এবং যারা ক্ষমতায় থাকে তাদেরকে নির্বাচন করে আসলে ক্ষমতা থেকে সরানো যায় না। সরানোর জন্য হয় আপনার পাল্টা আপনার অভ্যুত্থান, কোনো না কোনো একটা বল প্রয়োগের পদ্ধতির মধ্যে দিয়ে যাইতে হয়। আর এটা যাইতে হয় বলে রাজনীতিতে আসলে মাসলম্যান, টাকা, গান পাওয়ার, বিভিন্ন রকমের ষড়যন্ত্র চক্রান্ত, এটাকেই মনে করা হয় যে রাজনৈতিক যোগ্যতা। যে দল এটাকে বেশি করতে পারে তাকে মনে করা হয় যোগ্য। যে আসলে মানুষের সাথে সবচেয়ে বেশি প্রতারণা করতে পারে তাকে মনে করা হয় যোগ্য নেতা। সরলতা কিংবা স্বাভাবিক আচরণকে আসলে এখানে আসলে বোকামি কিংবা আসলে ব্যর্থতার একটা অনুষঙ্গ হিসেবে দেখা হয়। রাজনীতিটাকে এইভাবে কলুষিত করা হচ্ছে নির্বাচন পদ্ধতির ভেতর দিয়ে। কিন্তু এইটার বিরুদ্ধে একটা দীর্ঘ সময় এখানকার মানুষ আন্দোলন করেছে। আন্দোলন করে সে সরকার পরিবর্তন করে একদম সংবিধান পর্যন্ত পরিবর্তন করেছে। এই সংবিধান পরিবর্তিত হওয়ার পরে আপনি যেটা বললেন নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলির সরকার ক্ষমতায় ছিল, কিন্তু একটা পর্যায়ে এসে আদালতের 4 জন বিচারপতি, 3 জন একদিকে 4 জন একদিকে, 4 জন বিচারপতি মানে একজনের মেজরিটিতে এই দীর্ঘ যে আন্দোলনের ফসল, সেই ফসলকে তারা অসাংবিধানিক বলে এটা বাতিল করে দিয়েছে। এই যে পদ্ধতিটা করতে পারে কখন, তাদের ব্যাখ্যার ভিত্তি হচ্ছে যে সংবিধানের আপনি যে অ্যামেন্ডমেন্ট করেন সংসদে বসে, সংসদের অ্যামেন্ডমেন্ট করার ক্ষমতা কতটুকু, সংসদ তো সংবিধান অনুযায়ী চলবে সরকার, এই জন্য বসে। সংবিধান বানানোর জন্য হয় আসলে সংবিধান সভা, কিংবা সংবিধান ওই রকম সংশোধনের জন্য অন্যান্য দেশে সেখানে গণভোট থাকে, অথবা ধরেন এরকম বড় রকমের পরিবর্তনের জন্য রিফর্ম হইতে পারে। 70 সালে আমরা এটা করতে চাইছিলাম। তো বাংলাদেশে এখন যত বড় পরিবর্তন করতে হবে, এই পরিবর্তন ক্ষমতা কাঠামোর এই পরিবর্তন করলে আমরা এই জন্য বলি যে এটা রিফর্ম করতে হবে। পিপলের প্রতিনিধিরা এসে, মানে আপনি একটা সিলেক্টেড জিনিসই করবেন সবার ঐক্যমতের ভিত্তিতে, কিন্তু এইটা হবে ফর্মালিটিসটা হবে এরকম যেটা পিপলসের রিপ্রেজেন্টেটিভরা এসে করবে, এবং এই পিপলস রিপ্রেজেন্টেটিভরা যখন এই সংবিধানটাকে আবার নতুন করে এক ধরনের রিফর্ম করবে, আদালত তখন এইটা দ্বারা গাইডেড হতে বাধ্য, আগেরটা দিয়ে না। তার মানে আদালতের কাছ থেকে এই ক্ষমতা আপনি কেড়ে নিয়ে এই ক্ষমতা জনগণকে দিতে হবে, যে জনগণের কাছ থেকে আসলে ম্যান্ডেট না নিয়ে, অন্তত গণভোট না করে এই ধরনের কোনো পরিবর্তনের পরে কেউ করতে পারবে না। সেই ছিল আমাদের, কিন্তু সেটা আমাদের মূল সংবিধানে যেহেতু ছিল না, ওই একইভাবে মূল সংবিধানে যেহেতু ছিল না, এটাকে স্পিরিটের পরিপন্থী বলে আবার নাই করে দেওয়া হয়েছে। সো আমরা মনে করি যে ওই স্পিরিটের জায়গাটাকে এইখানে আসলে এই জন্যেই কতগুলো জায়গাকে রিফর্ম করতে হবে, যে রিফর্মটা আদালত দিয়ে আপনি, মানে জনগণের সমর্থন ছাড়া আপনি আবার এটাকে সরাইতে পারবেন না। আদালত বা সংসদ এটাকে যাতে সরাইতে না পারে। জনগণ যদি আবার মনে করে যে না তারা এর চাইতে অগ্রসর জায়গায় যাবে, সেটা যাবে। জনগণ যদি মনে করে যে না পেছনেরটা ভালো ছিল, জনসম্মতিতে যদি আপনি করেন সেটা বৈধ হবে। কিন্তু যারা সংসদে যায় তারা তো যায় এই সংবিধানের আলোকে সরকার পরিচালনা করার জন্য। সে যখন ব্যাপক পরিবর্তন করে সেটা আদালতের দেখা দায়িত্ব। আবার আদালত সে হচ্ছে সংবিধান দ্বারা ক্ষমতাপ্রাপ্ত, তাহলে সংবিধানকে যখন আপনি তার ক্ষমতাটা এই জায়গায় পর্যন্ত সীমাবদ্ধ করবেন, সে তো কোনো কিন্তু হস্তক্ষেপ করতে পারবে না। এইটা হচ্ছে টেকনিক্যাল সেফগার্ড, মানে প্রসিডিউরাল সেফগার্ড। আর আসল সেফগার্ড হচ্ছে জনগণ, এবং জনগণের কাছে এই সেফগার্ডের একটা বড় জায়গা হচ্ছে জনগণের কাছে জনগণের ক্ষমতা ফেরত দেওয়া। জনগণকে ক্ষমতাহীন করে জনগণকে যদি বলেন যে তারা বারবার জীবন দিয়ে এটা করুক, তাইলে ধরেন এই পুনরাবৃত্তি থেকে আমরা কখনো রেহাই পাবো না। আমরা বহুবার জীবন দিয়েছি, 71 থেকে শুরু করে আজকে পর্যন্ত এই দেশের মানুষ প্রত্যেকটা সংগ্রামে জীবন দিচ্ছে। একটা সংগ্রাম নাই যে সংগ্রাম সফল হয়েছে কিন্তু সেখানে আসলে ছাত্ররা, সাধারণ মানুষেরা জীবন দেয় না, একটাও পরিবর্তনও পাবেন না। তার মানে প্রতিবার পরিবর্তনের জন্য কি আমরা এইরকম জীবন দিব? সেইটা আমরা আর করতে চাই না। এইটা হচ্ছে এবারের স্পিরিট। তারা বলছে যে আর ফেসিবাদ না।